আলোর ব্যতিচার দেখানো হচ্ছে। মনে করো এখানে এস একটা বিন্দু আলোক উৎস কোনো একবর্ণী আলো নির্গত করছে। এক্সপেরিমেন্টটা সাধারণত একবর্ণী আলো নিয়ে করলে পরিষ্কার বোঝা যায়, অর্থাৎ কম্পাঙ্কের পাল্লাটা কম হয়। আর যদি যৌগিক আলো নিয়ে করা হয় তাহলে ইন্টারফারেন্স প্যাটার্নেও মৌলিক বর্ণগুলো বিশ্লিষ্ট হয়ে যায়। প্রত্যেকটা পটি একটার পরিবর্তে বিভিন্ন বর্ণের পটির একটা সংমিশ্রণ পাওয়া যায়। মানে পাশাপাশি যেমন বিচ্ছুরণে সাতটা সাদা আলো সাতটা বর্ণে ভেঙে যায়, সেই রকম এক একটা পটি ওরকম সাতটা বর্ণে ভেঙে যায়, আবার সেটা অশুদ্ধ বর্ণালীর মতো হয় দেখতে। আর পরিষ্কার একই কালারের পট্টি পেতে গেলে সেক্ষেত্রে একবর্ণী আলো উৎস ব্যবহার করাটাই সুবিধাজনক। এবার বিন্দু উৎস থেকে আলো চতুর্দিকে ছড়িয়ে পড়ে, অর্থাৎ বিন্দু উৎসের সামনের ওয়েভ ফ্রন্ট কীরকম হয়? স্ফেরিক্যাল, গোলীয় গোলীয় তলের মতো। তাহলে এখান থেকে চতুর্দিকে আলোক রশ্মি যাবে। এর সামনে একটা যদি বাধা থাকে, সেই বাধাতে যদি দুটো ছিদ্র থাকে, ধরো S1 আর S2, তাহলে সেই ছিদ্র দুটো গৌণ আলোক উৎস হিসেবে কাজ করবে। অর্থাৎ এই S1 ছিদ্র থেকেও আলো চতুর্দিকে ছড়িয়ে পড়বে, কারণ এর যে ওয়েভ ফ্রন্টগুলো এগুলো স্ফেরিক্যাল হবে। আর S2 এখান থেকেও আলো চতুর্দিকেই ছড়িয়ে পড়বে, কারণ এর ওয়েভ ফ্রন্টগুলো স্ফেরিক্যাল হবে। তাহলে S1 থেকে এইখানে যে পর্দা রাখা হয়েছে ডি দূরত্বে, এখানে ডি দূরত্বটা ধরা হচ্ছে S1 S2 যে ডিস্টেন্স, এখান থেকে ধরা হচ্ছে ডি দূরত্ব, এখান থেকে S1 S2 যে উলম্ব রেখায় রয়েছে সেখান থেকে ডি দূরত্ব। তাহলে এখানে S1 থেকে আলো যে কোনো বিন্দুতে পড়বে, S2 থেকেও পড়বে, অর্থাৎ এই পর্দার প্রত্যেকটা বিন্দুতেই S1 আলোক উৎস থেকেও আলো এসে পড়বে, S2 আলোক উৎস থেকেও আলো এসে পড়বে। এখানে ঝালর প্রস্থ ক্যালকুলেশন করা হবে। তার জন্য ধরে নিচ্ছি যে একটা বিন্দু P, যেখানে S1 থেকেও আলো এসে পড়েছে, S2 থেকেও আলো এসে পড়েছে। এবার ক্যালকুলেশন এগোনো যাক। যেহেতু একই আলোক উৎসকে এইভাবে দুটো গৌণ উৎসে পরিণত করা হয়েছে, এই গৌণ উৎস থেকে নির্গত তরঙ্গগুলো সমসংস্থ আলো নিয়ে আচরণ করবে। সমসংস্থ বলতে বোঝায় কম্পাঙ্ক একই, মানে S1 উৎসের যা কম্পাঙ্ক ছিল S2 উৎস থেকেও নির্গত আলোর কম্পাঙ্ক তাই থাকবে, S উৎস থেকে নির্গত আলোর কম্পাঙ্ক তাই থাকবে, S2 উৎস থেকে নির্গত আলোর কম্পাঙ্কও তাই থাকবে। আর যেহেতু S থেকে S1 দূরত্ব, S থেকে S2 দূরত্ব সমান ছিল, এই দুটোর মধ্যে দশা পার্থক্য, এখানে দশা পার্থক্য 0 হয়ে যাবে, কারণ এই পথ পার্থক্যের সাথে দশা পার্থক্য সম্পর্কযুক্ত। যেহেতু পথ পার্থক্যটা সমান, S থেকে S1 দূরত্ব যা S থেকে S2 দূরত্ব তা, তাই এদের দশা পার্থক্য 0 হবে। তো সমসংস্থ আলো উৎস বলা হবে যদি দশা পার্থক্য কম্পাঙ্ক একই হয় দুটো উৎসের, কিন্তু দশা পার্থক্য খুব সামান্য থাকে বা না থাকে, বা স্থির দশা পার্থক্য থাকতে হবে, সেক্ষেত্রে সমসংস্থ আলোক উৎস বলা হবে। তাহলে এরপরে S1 থেকে যখন P বিন্দুতে আলো পড়ছে, দেখো এই পথের দৈর্ঘ্যটা কম, S2 থেকে P বিন্দুতে যখন আলো পড়ছে তখন এই পথের দৈর্ঘ্যটা বেশি, অর্থাৎ পথ পার্থক্য এখানে রয়েছে। এবার পথ পার্থক্য থাকা মানে পুনরায় আবার দশা পার্থক্য সৃষ্টি হলো, অর্থাৎ ভিন্ন দশায় P বিন্দুতে আপতিত হয়েছে। এইবার আমরা বিচার করব যে P বিন্দুতে যদি একই দশায় আপতিত হয় তাহলে উজ্জ্বল আলোক উৎসের বিস্তার বেড়ে যাবে, আর বিস্তারের সঙ্গে প্রাবল্য সম্পর্কযুক্ত। বিস্তার প্রাবল্য বিস্তারের বর্গের সাথে সমানুপাতিক হয় আলোক তরঙ্গের যেটা বিস্তার। তাহলে যদি সমদশায় আপতিত হয় সেক্ষেত্রে লব্ধি প্রাবল্য বেশি হবে, কারণ বিস্তার বেশি হবে। আর যদি বিপরীত দশায় আপতিত হয় তাহলে লব্ধি প্রাবল্য একবারই কম হবে। যেহেতু S1 S2 দুটো অর্থাৎ এখান থেকে নির্গত আলো এবং এখান থেকে নির্গত আলোর বিস্তার সমান, তাই এখানে দেখা যাবে যে বিপরীত দশায় যদি আপতিত হয় দুটো বিস্তার তখন বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ লব্ধি বিস্তার 0 হয়ে যাবে, অর্থাৎ লব্ধি প্রাবল্য 0 হয়ে যাবে, অর্থাৎ অন্ধকার বিন্দু পাওয়া যাবে।
এবং আলোর প্রাবল্য যদি শূন্য হয় অন্ধকার বিন্দু পাওয়া যাবে। আর যদি একই দশায় আপতিত হয় সেই ক্ষেত্রে বিস্তার ডাবল হয়ে যাবে। S1 থেকে যা বিস্তার S2 উৎস থেকে আগত আলোর বিস্তার দুটোই সমান এবং যোগ হয়ে যাবে, তার ফলে বিস্তার ডাবল হয়ে যাবে, অর্থাৎ প্রাবল্য বেড়ে যাবে, প্রাবল্যও ডাবল হয়ে যাবে। এবার ক্যালকুলেশনটা দেখে নেওয়া যাক। ধরে নিচ্ছি ওই S1 বিন্দু থেকে নির্গত আলোর বিস্তারের যেটা সরণের সমীকরণ। সরণ বলতে কিরকম বোঝায় এখানে, এটা আমি বুঝিয়ে দিই এই ইকুয়েশনটা কি বোঝাচ্ছে। আলোক তরঙ্গ তির্যক তরঙ্গ, তাহলে S1 উৎস থেকে নির্গত তরঙ্গটাকে আমি দেখাচ্ছি। এদিকটা হলো y অক্ষ, পজিটিভ y অক্ষ, আর এদিকে নেগেটিভ y অক্ষ। আর এটা হলো সময় অক্ষ, সময়। এই যে তরঙ্গের বিস্তার কোনটাকে বলা হবে? বিস্তার বলা হবে এই যতটা পর্যন্ত সর্বাধিক সরণ ঘটছে এটাই বিস্তার। সর্বাধিক সরণ অর্থাৎ এটা মূল বিন্দু থেকে যে সর্বাধিক সরণ ঘটছে, মূল বিন্দু থেকে যেটা সর্বাধিক সরণ ঘটছে। প্রথম তরঙ্গের ক্ষেত্রে বিস্তার ধরা হয়েছে a1, তাহলে এখানে লিখব প্লাস a1, আর এই নিচের দিকে এখানে মাইনাস a1। তাহলে বোঝা গেল বিস্তার কোনটা। আর যেটা দশা ওমেগা টি, এখানে তরঙ্গের তো সাউন্ড অধ্যায়ে তোমরা জানো যে তরঙ্গের পর্যায়কাল কোনটাকে বলা হবে। একটা সম্পূর্ণ তরঙ্গ সৃষ্টির যে সময়কালটা সেটাকে বলা হবে পর্যায়কাল। অর্থাৎ এই যে অবস্থান রয়েছে এখান পর্যন্ত, এটা হলো পর্যায়কাল টি। এই যে সময় ব্যবধানটা, এটা পর্যায়কাল টি। আর ওমেগা হলো কৌণিক কম্পাঙ্ক। ওমেগা এবং পর্যায়কাল টি এর মধ্যে সম্পর্ক কি? টি ইকুয়াল টু 2π/ওমেগা। তাহলে ওই ওমেগা টি রাশিমালাটার দ্বারা কি বোঝাচ্ছে? এখানে দেখো ওমেগা সমান 2π/t, অর্থাৎ একক সময় কি পরিমাণ দশা। টি দিয়ে ভাগ করলে তো পর্যায়কাল দিয়ে ভাগ করা হচ্ছে, অর্থাৎ সময় দিয়ে ভাগ করা হচ্ছে। একক সময়ে যতটা দশা এগোচ্ছে সেটাকেই কৌণিক কম্পাঙ্ক বলা হয়। তাহলে টি সময়ে কতটা দশা এগোবে? টি সময় ওমেগা টি দশা এগোবে। ওমেগা টি সমান এটা 2π/T ইন্টু স্মল টি, এইভাবে। তাহলে ওমেগা টি এটা হলো দশা, টি সময়ে প্রথম তরঙ্গের দশা। তাই প্রথম তরঙ্গের সরণের সমীকরণ, অর্থাৎ y অক্ষের দিকে তার সরণ কতটা হবে? y ইকুয়াল টু a1 sin ওমেগা টি। দ্বিতীয় তরঙ্গ যেটা, দ্বিতীয় উৎস S2 উৎস থেকে যে নির্গত তরঙ্গ, তার সরণের সমীকরণ y2 ইকুয়াল টু a2 sin ওমেগা টি প্লাস ফাই ধরে নেওয়া হচ্ছে। কারণ দশা পার্থক্য তো হবেই, কারণ দেখো এখানে পথ পার্থক্য রয়েছে। পথের পার্থক্য থাকা মানে দশার পার্থক্য থাকবে। কারণ পথ পার্থক্য দশা পার্থক্যের মধ্যে সম্পর্কের ইকুয়েশনটা তোমরা জানো। ওটা যদি না জেনে থাকো আরেকবার বলি। দশা পার্থক্য
সমান হয় 2π/λ ইন্টু পথ পার্থক্য। তাহলে পথ পার্থক্য থাকলেই দশা পার্থক্য থাকবে। তাই দুটো ইকুয়েশন লেখার সময় ধরে নেওয়া হচ্ছে যে দশা পার্থক্য ফাই, এই থিটা, দশা পার্থক্য থিটা। এই জন্য দশাতে এটা ওমেগা টি ধরা হয়েছে, এটা ওমেগা টি প্লাস থিটা। এবার দুটো তরঙ্গ একটা জায়গায় উপরিপাত ঘটছে পি বিন্দুতে দুটো তরঙ্গ এসে পড়েছে। তাই পি বিন্দুতে যে আলো পাওয়া যাবে সেটা হবে এই দুটো তরঙ্গের উপরিপাতের ফলে পাওয়া যাবে। তার ফলে লব্ধি বিস্তার কি হবে সেটা আমরা ক্যালকুলেট করব। তাহলে পি বিন্দুতে যে লব্ধি তরঙ্গ পাওয়া যাবে তার বিস্তার, তার সরণ ওয়াই অক্ষের দিকে, যে লব্ধি তরঙ্গের সরণ ওয়াই ইকুয়াল টু উপরিপাতের নীতি অনুযায়ী ওদের পৃথক পৃথক সরণের যোগফল হবে, বীজগাণিতিক যোগফল। তাহলে ওয়াই ইকুয়াল টু y1 প্লাস y2, y1 এর জায়গায় এটা বসানো হয়েছে, y2 এর জায়গায় যে মানটা ধরা হয়েছে ওটা বসানো হয়েছে। এইবার ত্রিকোণমিতিক ক্যালকুলেশন করা হচ্ছে। এখানে সাইন ওমেগা টি প্লাস থিটা, এটাকে সাইন এ প্লাস বি ধরা যেতে পারে। তাহলে সাইন এ প্লাস বি এর ফর্মুলা কি? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। সেরকমই করা হয়েছে। এ2 গুণ আছে, তাহলে প্রত্যেকটা পদেই এ2 গুণ হবে। তাহলে দেখো এই এটাকে ভাঙা হয়েছে সাইন ওমেগা টি কস থিটা প্লাস কস ওমেগা টি সাইন থিটা, মানে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। আর এ2 গুণ থাকার জন্য দুটো পদেই এ2 গুণ হয়েছে। এবার এখানে চলরাশি হলো টি, স্মল টি। থিটা কিন্তু ধ্রুবক, মানে নির্দিষ্ট দশা পার্থক্য রয়েছে। ওই যে বললাম দুটি সমসমস্ত উৎস মানেই তাদের দশা পার্থক্যটা কিন্তু নির্দিষ্টই থাকবে সব সময়, মানে সময় যত এগোতে থাকবে দশা পার্থক্য চেঞ্জ হবে না। হ্যাঁ, একটা নির্দিষ্ট বিন্দুতে উপরিপাত ঘটছে, মানে তাহলে তো যেটা উজ্জ্বল পট্টি অন্ধকার পট্টি ইন্টারচেঞ্জ করতে থাকবে অনবরত, সেরকমটা হবে না। যেহেতু এই যে পথ পার্থক্যটা পি বিন্দুতে ফিক্স, স্থির, তাহলে দশা পার্থক্যটাও ফিক্সড থাকবে। সেই হিসাবে এই থিটা, এই রাশিমালাটা কিন্তু ধ্রুবক, সময়ের সাথে চেঞ্জ হবে না। তো ধ্রুবক পদগুলোকে সামনে রেখে বাকি চলরাশিযুক্ত পদকে কমন নেওয়া হচ্ছে। দেখো সাইন ওমেগা টি কমন নেওয়া হচ্ছে, আর কোথায় আছে? দুটো পদে আছে সাইন ওমেগা টি কমন নেওয়া হয়েছে, সামনে রইল ধ্রুবক পদ। আর বাকি যে পদটা রয়েছে তার সামনে ধ্রুবক অংশটা দেখো এ2 কস ওমেগা, এ2 সাইন থিটা, এটা ধ্রুবক। এখানে ওমেগা টি চলরাশি। এরপরে এটাকে ত্রিকোণমিতিক আরো শর্ট ফর্মে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। এটাকেও সাইন এ কস বি প্লাস কস এ সাইন বির ফর্মে নিয়ে আসা হবে। তার জন্য কিছু ধরে নেওয়া হবে। কি ধরে নেওয়া হবে এটা আমাদের লিখতে হবে। আমি এই যে a1 প্লাস a2 কস ফাই, এই কস থিটা, এটাকে ধরে নিচ্ছি কস ফাই, আর এখানে যেটা a2 কস ওমেগা টি, এটাকে ধরে নিচ্ছি সাইন ফাই। তাহলে দেখো এটা ত্রিকোণমিতিক একটা ফর্মুলা হচ্ছে। এটাকে আগে বলছি, সাইন ওমেগা টি, না এটা একটু ধরাটা ভুল হলো, শুধুমাত্র কস ফাই ধরতে পারবো না, সামনে একটা ধ্রুবক পদ নিতে হবে এটা। তার মানে কস ফাই এর মান আমি এমন ধরতে পারবো না যে যেটা ওই যে a1 প্লাস a2 কস থিটা এবং সাইন ফাই এর মানটা হুবহু a2 সাইন থিটা এটা হবে। আমি এবার মুছে দেখাই। মানে আমি কোনো একটা এমন সিঙ্গেল একটা কোণ দশা পাবো না যেটার কসের মান এটা হবে এবং সাইনের মান এটা হবে। তার জন্য আমাকে কি করতে হবে? সামনে একটা ধ্রুবক পদ গুণ করে ধরে নিতে হবে। ধরো একটা দশা ধরলাম ফাই, যার কসের মানকে এ দিয়ে গুণ করলে হবে এইটা, অর্থাৎ এই পদটা, এবং সেই দশারই
সাইন নিয়ে তাকে যদি আমি এ দিয়ে গুণ করি তাহলে হবে এ টু সাইন ফাই। মানে শুধুমাত্র কস ফাই সমান এটা, সাইন ফাই সমান এটা মানে পাওয়া মানে সর্বদাই সম্ভব হবে না। যে আমি এমন একটা দশা পেলাম যার কসের মানে তো আর সাইনের মানে তো, ওটা মেলানো জটিল, নাও হতে পারে, যে হবে এরকম বলা যাবে না। কিন্তু এমন যদি একটা কোনো সংখ্যা দিয়ে গুণ করতে পারি যার জন্য এটা হবে, এবং সেই সংখ্যা দিয়ে সাইন ফাইকে গুণ করলে এটা হবে, এটা কিন্তু সম্ভব, এটা সর্বদাই সম্ভব। তাই এইভাবেই ধরা হচ্ছে এ ওয়ান এ টু কস ফাই সমান এ কস, এ ওয়ান এ টু কস থিটা সমান এ কস ফাই, এবং এ টু সাইন থিটা সমান এ সাইন ফাই। তাহলে এখানে যদি বসানো হয় কিরকম লেখাটা ধরন দাঁড়ায় দেখো। এটা আমি লিখে দেখাই, এ কস ফাই সাইন ওমেগা টি প্লাস এ সাইন ফাই কস ওমেগা টি। তাহলে এ সাইন ফাই ধরা হয়েছে কোনটা, যেটা ধ্রুবক, এ টু সাইন থিটা এটা ধ্রুবক, এ টু সাইন থিটা ধ্রুবক, এ টু সাইন থিটার জায়গায় ধরা হয়েছে এ সাইন ফাই। চলরাশিযুক্ত পদ কস ওমেগা টি যেমন তেমনি আছে, এখানে চলরাশিযুক্ত পদ সাইন ওমেগা টি ওটা যেরকমের সেরকমই আছে, শুধু ধ্রুবক পদগুলোকে কস সাইনের ফাংশন হিসাবে ধরে নেওয়া হলো। তো এখানে যদি এটা কমন নেওয়া হয় তাহলে দেখো সাইন ওমেগা টি কস ফাই, কস ওমেগা টি সাইন ফাই, এদিকে দেখো এ কমন নিচ্ছি এবং সাজিয়ে নিচ্ছি। তাহলে সাইন ওমেগা টি কস, কস থিটা ফাই বলা হয়ে যাচ্ছে, কস থিটা প্লাস কস ওমেগা টি সাইন থিটা। এটা সাইন এ কস বি প্লাস কস এ সাইন বির ফর্মে চলে এসেছে। দেখো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, অর্থাৎ সাইন অফ এ প্লাস বি হবে। তো সেটাই করা হচ্ছে, এ সামনে কমন নেওয়া হয়েছে, তাহলে এটা দেখো এ সাইন ওমেগা টি প্লাস ফাই, অর্থাৎ সাইন অফ এ প্লাস বি। তাহলে একটা ছোট্ট ইকুয়েশন হয়ে গেছে, ওয়াই সমান, এটাও একটা তরঙ্গের সমীকরণ হয়ে গেছে। এটা সাইন ওয়েভ বোঝাচ্ছে, এটা হলো দশা, এই তরঙ্গের দশা সাইনের মধ্যে যেটা আছে আর সামনে যেটা আছে বিস্তার, অর্থাৎ লব্ধি তরঙ্গের বিস্তার এই। এবার এই বিস্তারের মানটা কত এটা আমাকে ক্যালকুলেট করতে হবে, যেটা ধরে নিয়েছিলাম সেখান থেকে আমি বিস্তারের মান পাবো। এই দুটোকে যদি বর্গ করে যোগ করে দেওয়া হয় তাহলে কি হবে, এটা বর্গ করলে হবে এ স্কোয়ার কস স্কোয়ার ফাই, লিখি এ স্কোয়ার কস স্কোয়ার ফাই, আর ডান দিকটা রয়েছে এ ওয়ান প্লাস এ টু কস ফাই, এ কস থিটা। তাহলে ডান দিকটা হবে, ওদিকটাও বর্গ হবে এ ওয়ান প্লাস এ টু কস থিটা, তার বর্গ। আর বাম দিকে দ্বিতীয় পদটা আছে এ সাইন ফাই ইকুয়াল টু এ টু সাইন থিটা, এটাও বর্গ করছি, তারপর যোগ করব। এ স্কোয়ার সাইন স্কোয়ার ফাই ইকুয়াল টু, ডান পক্ষে আছে এ টু সাইন থিটা, তাহলে এ টু স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এটা যদি যোগ করা হয় তাহলে কি হবে দেখো, এই দুটো থেকে এ স্কোয়ার কমন নেওয়া যাবে এবং বন্ধনের মধ্যে থাকবে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার, কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই, কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই এর মান 1 হয়ে যাবে।
আমি সম্পূর্ণ লিখেই দেখাই। এ স্কোয়ার কমন, cos স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই। এখানে cos স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই এর মান কত? এটা 1, তাহলে এটা 1 হয়ে যাবে। অর্থাৎ এটা যদি 1 হয়ে যায় আমি এটাকে বাদ দিয়ে দিতে পারি, এটা ধরছি না, এটা 1 হয়ে গেল। এরপর এটা এটা a প্লাস এটাকে b ধরো, a প্লাস b তার হোল স্কোয়ার, তাহলে হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab, যেভাবে ইচ্ছা লিখো। a স্কোয়ার মানে a1 স্কোয়ার, b স্কোয়ার মানে a2 স্কোয়ার cos স্কোয়ার ফাই প্লাস 2ab, অর্থাৎ 2a1 a2 cos ফাই। আর যে দ্বিতীয় পদটা যোগ করছি, যেহেতু বাম দিকটা যোগ করেছি ডান দিকটাও যোগ হবে, তাহলে এটা যোগ হয়ে যাবে a2 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, a2 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা না ফাই। এবার লক্ষ্য করো, এখানে a2 স্কোয়ার cos স্কোয়ার ফাই যুক্ত তার সাথে আছে a2 স্কোয়ার সাইন স্কোয়ার ফাই। এখানে a2 স্কোয়ার কমন নেওয়া যাবে, তাহলে বন্ধনীর মধ্যে পড়ে থাকবে cos স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই, দুটোর যোগফল 1 হয়ে যাবে। তাহলে এটা পড়ে থাকবে a1 স্কোয়ার থাকবে। এবার a2 স্কোয়ার কমন নিলে ভিতরেরটাও 1 হয়ে যাবে, তাই a2 স্কোয়ার থাকবে cos স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই, মান 1 হয়ে যাবে। আর শেষে যে পদটা থাকবে ওই 2a1 a2 cos ফাই cos ফাই। তাহলে ফাইনালি আমি পেলাম লব্ধি তরঙ্গের দশার যেটা বর্গ, এটা পেলাম। এবার আমার উদ্দেশ্য লব্ধি প্রাবল্য নির্ণয় করা। এবার প্রাবল্য কি হয়? বিস্তারের বর্গের সাথে সমানুপাতিক হয়। তাহলে প্রথম তরঙ্গের প্রাবল্য আমি ধরে নিচ্ছি I1, মানে S1 উৎস থেকে, এই যে S1 উৎস থেকে যে তরঙ্গ নির্গত হয়েছে তার প্রাবল্য আমি ধরে নিচ্ছি I1, এবং I1 সমান বিস্তারের বর্গের সাথে সমানুপাতিক, অর্থাৎ I1 ভ্যারাইজ উইথ A1 স্কোয়ার, এটা হয়। তো সমানুপাতিককে যদি আমি সমান দিয়ে লিখতে চাই তাহলে একটা ধ্রুবক দিতে হয়, সেই ধ্রুবকটা ধরে নাও k A1 স্কোয়ার। একই রকম ভাবে S2 তরঙ্গ, S2 উৎস থেকে যে তরঙ্গ নির্গত হচ্ছে তার এটা I1, S2 উৎস থেকে যে তরঙ্গ নির্গত হচ্ছে তার প্রাবল্য যদি আমি I2 ধরি, I2 সমানও হবে k, ধ্রুবকটা একই হবে কারণ দুটো যেহেতু সমসংস্থ আলোক উৎস, ধ্রুবকটা একই হবে। তাহলে k A2 স্কোয়ার। এটা হলো দুটো তরঙ্গ থেকে আগত আলোর পৃথক পৃথক প্রাবল্য। এবার লব্ধি তরঙ্গের প্রাবল্যটাও অনুরূপ ইকুয়েশন হবে। পি বিন্দুতে যে লব্ধি তরঙ্গ পাওয়া যাচ্ছে তার প্রাবল্য I ইকুয়াল টু k a স্কোয়ার হবে। এই মানগুলো যদি এটাতে বসানো হয়, এই যে a স্কোয়ার সমান a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2 cos ফাই, এখানে বসাতে গেলে সব পক্ষকেই দেখো k স্কোয়ার k দিয়ে গুণ করে দিতে হবে, সবগুলোকেই k দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে আমি কাজ করি k দিয়ে গুণ করি, তারপর i এর ভ্যালুটা বসাই, মানে i এর ইকুয়েশন পাওয়া যাবে ওখান থেকে। তাহলে প্রথমটা k দিয়ে গুণ করলে k স্কোয়ার বাম পক্ষ, ডান পক্ষকে k দিয়ে গুণ করছি k a1 স্কোয়ার প্লাস k a2 স্কোয়ার প্লাস 2a1 a2 cos ফাই আছে। তাহলে k দিয়ে গুণ করলে ওটাকে একটু অন্যভাবে সাজিয়ে লিখতে হবে। আমি আগে k দিয়ে গুণ করি, 2k a1 a2 cos ফাই। তো এটা I1 এর ফর্মে চলে এসেছে, এটা স্কোয়ারটা দিতে ভুলে গেছি। এটাও I2 এর ফর্মে চলে এসেছে, কিন্তু এখানে I1 I2 এর ফর্মে নেই, কারণ k a1 স্কোয়ার হলে হবে I1, k a2 স্কোয়ার হলে হবে I2। তো সেটাকে ওইভাবেই আমি সাজিয়ে নেব।
এখন আমি k1 স্কোয়ার এটা এইভাবেই রাখছি, k2 স্কোয়ার এটা এইভাবেই রাখছি, প্লাস প্লাস 2 রুট ওভার এটা লিখবো k1 স্কোয়ার। এটা দেখো দুটো গুণ করলে কিন্তু যা ছিল তাই আসবে, ইন্টু রুট ওভার k2 স্কোয়ার ইন্টু কস ফাই। দেখে নাও এই দুটো যদি গুণ করা হয়, রুটকে মিলে গুণ করলে কে হবে, a1 স্কোয়ার তার বর্গমূল a1 হবে, a2 স্কোয়ার তার বর্গমূল a2 হবে, আর সামনে 2, তাহলে যা ছিল তাই রইলো। কিন্তু k1 স্কোয়ারের জায়গায় আমি i1 বসাতে পারবো, k2 স্কোয়ারের জায়গায় i2 বসাতে পারবো। তাহলে এটা হবে আমি পুরো ইকুয়েশনটাকে এবার i এর ফর্মে লিখবো। এই যে k1 স্কোয়ার, k স্কোয়ার এটার জায়গায় বসবে i, k1 স্কোয়ার এর জায়গায় বসবে i1, k2 স্কোয়ার এর জায়গায় বসবে i2, k1 স্কোয়ার এর জায়গায় i1, k2 স্কোয়ার জায়গায় i2। তাহলে 2 রুট ওভার i1 ইন্টু রুট ওভার i2 cos ফাই। এটা হবে। এবার লব্ধি প্রাবল্য কখন বেশি হবে? এখানে দেখো i1 i2 এগুলো স্থির, কারণ s1 উৎস থেকে নির্গত আলোর প্রাবল্য স্থির আছে, s2 উৎস থেকে নির্গত তরঙ্গের প্রাবল্য স্থির আছে, অর্থাৎ ধ্রুবক। তাহলে একমাত্র ফাই এর উপর নির্ভর করছে যে লব্ধি প্রাবল্যটা বেশি হবে না কম হবে। ফাই এর মান যদি সর্বোচ্চ হয় তাহলে লব্ধি প্রাবল্য সর্বোচ্চ হবে, ফাই এর মান যদি সর্বনিম্ন হয় লব্ধি প্রাবল্য সর্বনিম্ন হবে। কস ফাই এর মানটা, কস ফাই এর মান সর্বোচ্চ কখন হবে, কত হয় না, কস ফাই এর সর্বোচ্চ মান হয় +1, আবার কস ফাই এর সর্বনিম্ন মান কত হয়, কস ফাই সমান -1 হয়। তাহলে এই প্রাবল্যের মানটা সর্বোচ্চ পাওয়া যাবে যখন কস ফাই এর মান +1, আবার সর্বনিম্ন পাওয়া যাবে যখন কস ফাই এর মান -1। তাহলে কস ফাই এর মান +1 কোন ক্ষেত্রে হয়? দেখাই। যদি ফাই এর মানটা 2π এর পূর্ণ সংখ্যার গুণিতক হয়, তার মানে n ইন্টু 2π, 2π এর পূর্ণ সংখ্যার যদি গুণিতক হয়, তাহলে cos ফাই এর মান +1 হয়। যেখানে n এর মান কত হবে, n সমান 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, ইত্যাদি এরকম। তাহলে cos ফাই এর মানটা সেই ক্ষেত্রে কত হবে দেখো, cos ফাই ইকুয়াল টু, না cos ফাই এর মান আর বসানোর দরকার নেই, cos ফাই এর মান তো +1 হবে। এটা দশা পার্থক্যটা সেক্ষেত্রে কত হবে, দশা পার্থক্য পেলাম, পথ পার্থক্য কত হবে? তো এটাকে একটু সাজিয়ে নিতে পারি আমি, 2n পাই, অর্থাৎ পাই এর 2n গুণ। আর এবার সংশ্লিষ্ট যে পথ পার্থক্য কত হবে? পথ পার্থক্য সমান হবে λ/2π ইন্টু দশা পার্থক্য ফাই। তাহলে ফাই এর জায়গায় 2n পাই বসাবো,
ফাইভ জায়গায় 2n পাই বসালে ল্যামডা বাই 2 পাই ইন্টু 2n পাই। 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, পাই পাই ক্যান্সেল হয়ে যাচ্ছে, পড়ে থাকছে n ল্যামডা। পড়ে থাকছে n ল্যামডা। অর্থাৎ পথ পার্থক্য n ল্যামডা। এটা হলে আমরা প্রাবল্য সর্বোচ্চ পাবো, অর্থাৎ উজ্জ্বল আলোকপট্টি পাবো, উজ্জ্বল আলো পাবো ওই স্থানে। এটা লিখতে পারি 2n ইন্টু ল্যামডা বাই 2। ল্যামডা বাই 2 এর যুগ্ম গুণিতক, 2nটাকে ধরা হবে কি যুগ্ম গুণিতক, যেখানে n এর মান 0, 1, 2, 3 ইত্যাদি। আর বিপরীত দশায় আপতিত হবে কখন? যখন প্রাবল্য সর্বনিম্ন পাবো। তো প্রাবল্য সর্বনিম্ন পেলে cos ফাই এর মানটা -1 হবে। cos ফাই এর মান -1 কখন হয়? না, -1 হয় যখন পাই এর অযুগ্ম গুণিতক হয়। দশা পার্থক্যের মানটা পাই এর অযুগ্ম গুণিতক। যুগ্ম গুণিতক মানে 2 পাই বাই 2n প্লাস 1 ইন্টু পাই, তখন -1 হয়। তাহলে সংশ্লিষ্ট পথ পার্থক্য তখন কত হবে? সমান ল্যামডা বাই 2 পাই ইন্টু দশা পার্থক্য, অর্থাৎ ল্যামডা বাই 2 পাই ইন্টু দশা পার্থক্যের মানটা বসাই 2n প্লাস 1 ইন্টু পাই। পাই পাই ক্যান্সেল হয়ে যাচ্ছে, যেটা পড়ে থাকছে সেটা হলো 2n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2, যেখানে n এর মান 0, 1, 2, 3 ইত্যাদি। তাহলে এই পথ পার্থক্য নিয়ে যদি পড়ে, তাহলে ওই জায়গাতে একবারে অনুজ্জ্বল পটি পাওয়া যাবে। মানে যদি সমস্ত আলোক উৎসের ক্ষেত্রে এই ক্ষেত্রে একবারে অন্ধকার পাওয়া যাবে, যেটাকে অবম বিন্দুও বলা হয়। আর যেটা উজ্জ্বল আলো পাওয়া যাবে যেখানে, সেটাকে বলা হয় চরম বিন্দু। তার প্রথম ছবিতে চলে যাওয়া যাক। তাহলে পি বিন্দুতে যে আলো পাওয়া যাবে তার প্রাবল্য কখন সর্বোচ্চ পাওয়া যাবে? না, পথ পার্থক্য যদি ল্যামডা বাই 2 এর ল্যামডা বাই 2 এর যুগ্ম গুণিতক হয়, মানে 2n ইন্টু ল্যামডা বাই 2, তাহলে পি বিন্দুতে চরম বিন্দু পাওয়া যাবে, অর্থাৎ উজ্জ্বল আলো পাওয়া যাবে। আর যদি পি বিন্দুতে পথ পার্থক্যটা ল্যামডা বাই 2 এর অযুগ্ম গুণিতক হয়, অর্থাৎ 2n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2 হয়, তাহলে অবম বিন্দু পাওয়া যাবে, অর্থাৎ অনুজ্জ্বল অন্ধকার পাওয়া যাবে এই ক্ষেত্রে। তাহলে চরম বিন্দুর ক্ষেত্রে পথ পার্থক্য হবে এটা 2n ইন্টু ল্যামডা বাই 2, আর অবম বিন্দুর ক্ষেত্রে পথ পার্থক্য হবে 2n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2। তাহলে এই যে পি বিন্দুটা যদি এখানে হয়, তাহলে পথ পার্থক্যটা আরেক রকম হবে। ছবিটা দেখলেই বুঝতে পারবে। পি বিন্দুটা ধরো এরকম জায়গায় নিয়ে এলাম, তখন এই দূরত্বটা হবে s1p আর এই দূরত্বটা s2p। মানে ভিন্ন ভিন্ন বিন্দুতে এই পথ পার্থক্যটাও ভিন্ন ভিন্ন হবে। এবং এই স্থানে দেখো দু জায়গা থেকেই পথের দৈর্ঘ্য সমান, অর্থাৎ পথ পার্থক্য 0 হবে। পথ পার্থক্য 0 এই দুটোর কোনটাতে সম্ভব? n এর মান 0 বসালে কোনটায় 0 হবে? দেখো
এন এর মান এখানে যদি জিরো বসাই তাহলে এটা পুরোটাই জিরো হয়ে যাবে, কিন্তু এইখানে এন এর মান জিরো বসালেও জিরো হবে না, অর্থাৎ এই বিন্দুতে আমরা সর্বদা চরম বিন্দুই পাবো। এটা কেন্দ্রীয় চরম বিন্দুও বলা যেতে পারে। এটা মাঝখানে আমরা চরম বিন্দু পাবো সর্বদা। আর বাকি বিভিন্ন স্থানে কোথাও চরম বিন্দু, কোথাও অবম বিন্দু, চরম বিন্দু অবম বিন্দু অল্টার করে করে পাবো। অর্থাৎ উজ্জ্বল আলো, তারপর অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, এইভাবে আমরা ঝালর পাবো। এটাকে ব্যতিচার ঝালর বলা হয়। এদিকেও উজ্জ্বল আলোক বিন্দু, তারপর অন্ধকার, উজ্জ্বল বিন্দু, অন্ধকার, উজ্জ্বল বিন্দু, অন্ধকার বিন্দু, এইভাবে পরপর পাবো, যেটাকে ব্যতিচার ঝালর বলা হবে। সম্পূর্ণটাকে ব্যতিচার ঝালর। ঝালর প্রস্থটা পরবর্তী আবার আলোচনায় বলবো।